12ই অক্টোবর এই দিনটার দিকে ভারতীয় ফুটবল সমর্থকরা তাকিয়েছিল। কেন? কারণ ফিফা জানিয়েছিল 31শে অক্টোবরের মধ্যে যদি ভারতীয় ফুটবলের সংবিধান না ঠিক করা হয় তাহলে কিন্তু ফিফা অনির্দিষ্টকালের জন্য ব্যান করে দেবে। এবং এটা আজকের নয়, সেই 2017 সাল থেকে এই সংবিধানের কাজ চলছিল এবং সকলের মনেই তখন প্রশ্ন এসেছিল, যদি এই সংবিধানটা ঠিক সময় প্রকাশিত না হয়, যদি অ্যাডাপ্টেশন না হয় ফেডারেশনে, তাহলে ফের ফিফা ব্যানের আওতায় চলে যাবে। একবার আন্ডার-17 মেয়েদের বিশ্বকাপের জন্য সাময়িক ছাড় পাওয়া গিয়েছিল, কিন্তু এইবার ফিফার চিঠিটি কিন্তু বেশ কড়া। তো এটা নিয়ে টেনশন ছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে যে কনস্টিটিউশন সংবিধান সুপ্রিম কোর্টে জমা পড়েছিল তা ফেডারেশনকে পাঠানো হয়, সেই সংবিধান, এবং বলা হয় 4 সপ্তাহের মধ্যে তা অ্যাডপ্ট করে নেওয়ার জন্য। আজ 12ই অক্টোবর ছিল সেই দিন, অর্থাৎ স্পেশাল জেনারেল মিটিং ডেকেছিল এআইএফএফ, যেখানে এটাকে অ্যাডপ্ট করে নেওয়ার জন্য। কিন্তু এই মিটিং ঘিরে নানা রকম প্রশ্নচিহ্ন, আইনি প্রশ্নচিহ্ন উঠেছে। তার আগে আমি ভালো স্বস্তির খবরটা যেটা বলি, যে আজকে সর্বসম্মতিক্রমে স্পেশাল জেনারেল মিটিংয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান অ্যাডপ্ট হয়ে গেল, অর্থাৎ পাস হয়ে গেল, অর্থাৎ নতুন একটা সংবিধান রচিত হলো, যে সংবিধান মেনেই ভারতীয় ফুটবল তার নির্দিষ্ট কক্ষপথে চলবে। সেটা পাস হয়ে গেল। যে সভায় উপস্থিত থাকার জন্য, এটা জেনারেলি স্পেশাল জেনারেল মিটিং এটা ডাকা হয়েছে, কিন্তু যে কোনো জেনারেল মিটিংয়েই ফিফা এবং এএফসির প্রতিনিধিরা উপস্থিত থাকেন। আজকে 10টা থেকে দিল্লিতে যে মিটিং হয়েছে ফেডারেশন দপ্তরে, সেখানেও ফিফা এবং এএফসির 2জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এবং সব স্পেশাল জেনারেল মিটিংয়ে যারা যারা সদস্য, বিভিন্ন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছাড়াও ছিলেন বিভিন্ন স্টেটের প্রতিনিধিরা। বাংলা থেকে যেমন ছিলেন সুব্রত দত্ত, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেডারেশন, এবং আইএফএর এর আগে তিনি সচিব ছিলেন, এখন চেয়ারম্যান, তিনি বাংলার প্রতিনিধি হিসেবে ছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল যে প্রফুল প্যাটেলের উপস্থিতি। প্রফুল প্যাটেল হচ্ছে প্রাক্তন ফেডারেশন সভাপতি, যার আমলে আন্ডার-17 ছেলেদের এবং মেয়েদের বিশ্বকাপ ভারতবর্ষে আসে। তিনি আজকে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে। প্রথমে বলে দিই, তো সেখানে যখন 10টা দিয়ে শুরু হওয়া স্পেশাল জেনারেল মিটিংয়ে ব্যাপারটা পাস হয়ে গেল, তার মানে আমাদের একটা কি স্বস্তির খবর ভারতীয় ফুটবলে, যে আপাতত ফিফার আর ব্যান বা নির্বাসনের যে খড়গহস্ত, সেটা ভারতীয় ফুটবলের উপর নেমে এলো না, সেটা দিয়ে ভারতীয় ফুটবল মুক্ত হলো। কিন্তু আজকে সংবিধান পাস হলেও কিছু কিছু জায়গা নিয়ে প্রচুর প্রশ্ন থেকে গিয়েছে, যা মনে হয় না ভারতীয় ফুটবল কর্তাদের আগামীকাল থেকে যে রাস্তা দিয়ে চলবে সেই রাস্তায় গোলাপ বিছানো থাকবে। তো সংবিধান পাস হয়েছে, কিন্তু 2টো পয়েন্টকে শর্ত সাপেক্ষে বাদ দিয়ে, অর্থাৎ 25-এর 25.3C এবং ডি, এই 2টো পয়েন্ট কিন্তু নিয়ে গতকাল শুনানি হয়েছে। অর্থাৎ কি 2টো পয়েন্ট, যেটা নিয়ে টেনশন ছিল 12ই অক্টোবরে ব্যাপারটা পাস হবে কিনা, বা হলেও ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি ভেঙে পড়বে কিনা, তার ভাড়া এবং খাড়া দুটোই এখন আছে এবং ঝুলছে। কিরকম? এই 2টো পয়েন্টে সংবিধানে বলা হয়েছে যে কোনো এক ব্যক্তি স্টেট অ্যাসোসিয়েশন এবং ভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ 2টো জায়গায় একই সঙ্গে 2টো পদে থাকতে পারবেন না। আপনি যে মুহূর্তে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটিতে থাকবেন, অটোমেটিক্যালি আপনার স্টেট অ্যাসোসিয়েশনের পদটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ যদি এনএ হ্যারিস, যিনি কর্ণাটক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, তিনি ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনি যদি এআইএফএফ এ থাকেন, তাহলে কাউকে কিছু বলতে হবে না, অটোমেটিক্যালি কর্ণাটক অ্যাসোসিয়েশনটার পদ থেকে তাকে সরে যেতে হবে। এটা নিয়েই সমস্যা তৈরি হয়েছিল, কারণ সমস্ত সদস্যরা কেউই স্টেট অ্যাসোসিয়েশনটা ছাড়তে চান না, কারণ সেটা ছেড়ে দিলে তো ঘরেই আপনি বেঘর হয়ে গেল। সেটা নিয়ে কি হবে? সো এই 2টো পয়েন্টে 2 দিন আগে সুপ্রিম কোর্টে আবেদন করেন ফেডারেশনের
সভাপতি করলেন, মানে এআইএফএফ আবেদন করে এই দুটো পয়েন্ট। এবং আরেকটা পয়েন্ট কি, যে সুপ্রিম কোর্টে যে কোনো যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে কি বারবার করে সুপ্রিম কোর্টে যেতে হবে, না অ্যামেন্ডমেন্টটা নিজেরা করে নিতে পারবে এআইএফএফ তার স্পেশাল জেনারেল কমিটি মিটিং থেকে। এই দুটো পয়েন্টে ছিল। তাতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে যেহেতু নাগেশ্বর রাও, অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও এই সংবিধানটার ক্ষেত্রে পুরো মতামত দিয়েছেন, তিনি সব পক্ষের কথা শুনবেন, সব পক্ষের কথা শুনে তিনি যা সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট সেটাই মেনে নেবে। সেই মতো গতকাল একটা ভার্চুয়াল হিয়ারিং হয় নাগেশ্বর রাওয়ের সঙ্গে। সেখানে রাহুল মেয়ারা ছিল প্রতিপক্ষ, গভর্নমেন্টের আইনজীবীরা ছিলেন কেন্দ্রীয় সরকারের পক্ষে, বাইচুং ভুটিয়ার তরফে ছিলেন, রঞ্জিত বাজাজের তরফে ছিলেন, এবং অনেক আইনজীবী ছিলেন বিরোধী পক্ষে যারা, এবং গভর্নমেন্টের লয়াররা ছিল, তিনি অবশ্য চুপি ছিলেন। সেখানে যে আদালত বান্ধব শঙ্কর নারায়ণ, তিনি অনেক প্রশ্নও তোলেন। সব শুনে ঠুনে নাগেশ্বর রাও বলেছেন আমি যা জানানোর সোমবার সিদ্ধান্ত জানাবো। এবার এদিকে আজকে রবিবার, আজকে তো স্পেশাল জেনারেল মিটিং, তাহলে কি হবে? স্পেশাল জেনারেল মিটিংয়ে তাহলে ডিফার্ড হবে। এদিকে ফিফার এবং এএফসির কর্তারাও, প্রতিনিধিরাও উপস্থিত। এই অবস্থায় তো তাদেরকে সামনে রেখে বলা যায় না যে মিটিংটা হবে না। তো এটা নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল কি হবে। গতকাল রাতে দিল্লিতে সমস্ত প্রতিনিধিরা যখন উপস্থিত হন হোটেলে, তারা হলিডে ইন হোটেলে ছিল দিল্লির, সেখানে একটা মিটিং করেন নিজেদের মধ্যে। এখানে বিভিন্ন ইস্যু আলোচনা হয় যে কি হবে, মানে আজকে মিটিংটায় কি হবে। সেখানে সুব্রত দত্তর সঙ্গে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেরও কথা হয়, এবং কল্যাণ চৌবে সুব্রত দত্তকে অনুরোধ করেন যে আজকে মূল মিটিং 10টায়, তার আগে যেহেতু সুব্রত দত্ত অনেক সিনিয়র, তার সঙ্গে এবং আরো কয়েকজন 4-5 জন মিলে একটা রূপরেখা ঠিক করবেন। এবং গতকাল নিজেদের মধ্যেই যে রূপরেখা ঠিক হয়েছিল, দুটো পথ বেরোচ্ছে। এক, এই মিটিংটাকে তাহলে যতক্ষণ না সোমবার নাগেশ্বর রায়ের ভার্ডিক্ট জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মিটিংটাকে ডিফার্ড করে দেওয়া, অন্য সময় হবে। অথবা এই দুটো যে পয়েন্টের যে আপত্তি আছে বা প্রশ্ন উঠেছে, এই দুটো পয়েন্টকে বাদ দিয়ে মিটিংটার বাকি পয়েন্টে সম্মতি দিয়ে পাস করিয়ে নেওয়া। তো আলটিমেটলি দেখা গেল আজকে যেটা হলো, এই 25.3C এবং ডি এই দুটি পয়েন্টকে বাদ রেখেই আজকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটা পাস হয়ে গেল। কারণ সুপ্রিম কোর্টের যে সংবিধান দিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনকে, সেই সংবিধানটি পাস হয়ে গেল এবং সকলে জানিয়ে দিলেন। তবে মিটিং চলাকালীনই মাঝেই প্রফুল্ল প্যাটেল উঠে বক্তব্য রাখেন। তিনি বলেন যে আমি এই মিটিংটা নিয়ে একটু অন্যরকম মন্তব্য রাখছি। তিনি বলেন যে হয় আমরা সমস্ত পয়েন্টস মেনে আজকে হাত তুলে পাস করে দিই যে আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত মেনে নিলাম, আর যদি দুটো পয়েন্টের জন্য এরকম শর্ত সাপেক্ষে রাখা হয় যে সোমবার ওই দুটো পয়েন্ট নিয়ে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে, আমি এটার সঙ্গে সহমত পোষণ করছি না। হয় আমরা আজকে পাস করব, আর না হলে সব ওই পয়েন্ট আগে সিদ্ধান্ত জানবো, জেনে নট অনলি ওই দুটো কেন পয়েন্ট ইনক্লুড করা হবে সমস্যার জন্য, আরও 4-5টি পয়েন্ট রয়েছে যা স্টেটের অনেক বিপক্ষে যাচ্ছে, স্টেটেরগুলোর স্বার্থ ঠিকভাবে রক্ষিত হচ্ছে না। সংবিধানে বেশ কিছু পয়েন্ট আছে, সো সবকটা পয়েন্ট ইনক্লুড করে একেবারে আইনি আমরা সুপ্রিম কোর্ট থেকে তার ভার্ডিক্ট জেনে তারপরে আমরা স্পেশাল জেনারেল মিটিং ডাকবো। এই দুটো হয় সব পাস করব, আর না হলে আজকে দুটো মাত্র পয়েন্ট রেখে বাকিগুলো পাস করব। এই মাঝামাঝিটা আমি থাকবো না, হয় হবে নয় হবে না। যদি এর বাইরে কিছু হয় তাহলে আমি নেই। সাহেব প্রফুল্ল প্যাটেল নিজেকে এর বাইরে দিয়ে সরিয়ে রাখেন, যদিও বসে থাকেন, কিন্তু সবাই বেশিরভাগ ওই মতের সিদ্ধান্ত এটা হয় যে তাহলে ওই পাস হয়ে গেল আজকে সংবিধানটি, কারণ যেহেতু ফিফা এবং এফসির কর্তারাও আছেন। তবে এই দুটো পয়েন্ট বাদ রেখে শর্ত সাপেক্ষে, অর্থাৎ এবার ওইখানে যারা স্পেশাল জেনারেল মিটিংয়ে ছিলেন তারা আলোচনা করেন যে এটা তাহলে রিভিউ কমিটিতে পাঠানো হবে সোমবার সিদ্ধান্তটা। যদি এআইএফএফ মনে করে যে সিদ্ধান্তটা এআইএফএফ এর বর্তমান কমিটি চালানোর জন্য অসুবিধা হবে, তাহলে একবার রিভিউতে পাঠানো হবে সুপ্রিম কোর্টে, আর না হলে মেনে নেওয়া হবে। তবে কমিটির স্পেশাল জেনারেল মিটিংয়ে সদস্যরা মোটামুটি ওখানে আলোচনাই করেন যে এটা একবার রিভিউতে পাঠানো হবে। এবার এআইএফএফ এটা মানে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন, যারা ক্ষমতাশীল পদে আছেন, তারা এটা রিভিউতে পাঠাবেন না সিদ্ধান্তটা মেনে নেবেন, সেটা সোমবারই জানা যাবে নাগেশ্বর রায়ের ভার্ডিক্টটা জানার পর। যদি ধরুন এরকম ভার্ডিক্ট আসে যে না
ইমিডিয়েটলি স্টেট থেকে তাহলে সবাইকে সরে যেতে হবে, যারা দু জায়গাতেই আছেন, স্টেট এবং এআইএফএফ কমিটিতে। তাহলে এই যদি স্টেটের লোকরা যদি বলে যে না স্টেট ছাড়বো না, এএফএফ ছাড়বো, তাহলে তো একটা শূন্যতা তৈরি হয়ে যাবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে। সেক্ষেত্রে তাহলে এক্সিকিউটিভ কমিটি নির্বাচন ডাকতে হবে, যেটা এই মুহূর্তে সম্ভব না, কারণ যে সংবিধান আজকে পাশ হলো তাহলে সেই সংবিধান অনুযায়ী নির্বাচন ডাকতে হবে, যেটা সম্ভব না। সো এখন সবাই তাকিয়ে আছেন নাগেশ্বর রাও কালকে কি তার মতামত দেন ওই স্টেট আর ওই এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে, তার দিকে তাকিয়ে আছে। যদি মনোমত হয়ে যায়, তাহলে যদি এরকম আসে যে এখন সংবিধান পাশ হলো কিন্তু ইমপ্লিমেন্ট হবে পরবর্তী ক্ষেত্রে পরের বছর যে আগস্টের পর যে নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় নতুন নিয়ম মেনে, অর্থাৎ নতুন নিয়ম মেনেই এই ইলেকশন হবে, তাহলে তো কোনো কথাই নেই, এই বাদ বাকি যে আগস্ট অব্দি টার্মটা কাটিয়ে দেওয়া যায়। আর যদি বলেন যে তিনি যে না এটা যেরকম আছে সেটা এখনই ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আবার সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে একটা আবার রিভিউতে যেতে পারে সুপ্রিম কোর্টে। আগের দিন কিন্তু সুপ্রিম কোর্টে এএইচএফ এর তরফ থেকে মেনশন করা হয়েছিল, রিভিউ চাওয়া হয়নি। এইবার সেরকম যদি নিজেদের কাজ চালানোর সুবিধের মতো মত না আসে, তাহলে অবশ্যই রিভিউ যাবে। সো ব্যাপারটা ঝুলে রইল কালকে অবধি, কিন্তু ফিফার ব্যানটা এড়ানো গেল। আজকে সংবিধানটি অ্যাডপ্ট করে এআইএফএফ এই কিন্তু মেটানো গেল। কিন্তু এখানে নানা আবার সমস্যা দেখা দিচ্ছে এই সংবিধান ঘিরেই। সংবিধানে এমন কিছু পয়েন্ট আছে যে সদস্যরা বুঝে উঠতে পারছে না এটা ডান দিকে যাবেন না বাঁ দিকে। যেমন একটা পয়েন্ট আছে যেটা আইএসএল এর এই টেন্ডার সম্পর্কিত খুব সমস্যা দাঁড়াবে। নতুন সংবিধানে বলা হয়েছে যে 4 বছরের বেশি কারোর সঙ্গে একটা ফাইন্যান্সিয়াল চুক্তিতে গেলে এবং তা যদি 5 কোটি টাকার বেশি ডিল হয়, তাহলে অ্যানুয়াল জেনারেল মিটিং ডেকে ঠিক করতে হবে, এজিএম ডেকে। এবার এজিএম যে ডাকবে, এখনকার এজিএম এর সদস্য কতজন? 36 জন। এবার ধরুন আমার কাছে যতদূর খবর, আইএসএল এর জন্য 10 থেকে 15 বছরের টেন্ডার চেয়ে অকশনে, মানে অকশন রিপোর্ট হয়তো নোটিশটা অকশনে দেওয়া হবে, টেন্ডার চেয়ে 10 থেকে 15 বছর। তাহলে সেটা হবে কত? 4 বছরের বেশি, এবং স্বাভাবিকভাবে 5 কোটি টাকার বেশি চাওয়া হবে। যদি সেটা চাওয়া হয় তাহলে তো এজিএম ডাকতে হবে। এবার বর্তমানে এজিএম এর সদস্য সংখ্যা হচ্ছে 36 জন। আর যেহেতু আজকে কনস্টিটিউশন পাস হয়ে গেল, তাহলে কেউ যদি কোনো সদস্য বলে যে এইবার তো পাস হয়ে গেছে, এখন আমরা তাহলে নতুন সংবিধানের আওতায়, সেই সংবিধানে বলা হচ্ছে এজিএম হতে হবে 58 জনের, যেখানে 36-এর বাইরে আরো 22 জন লাগবে, যেখানে ফুটবলার 16 জন, 3টে ক্লাব থাকবে, কোচেসরা থাকবে, দুজন রেফারি থাকবে, সে এই সমস্ত আরো লোকজন বাড়াতে হবে, 58 জন, অর্থাৎ 22 জন এক্সট্রা। তো এটা নিয়ে এই যে এখন 36 জন আছে, 36 আর 58 জন, 22 জন এক্সট্রা। তো কেউ যদি এবার বলে এই 22 জন তাহলে ইমিডিয়েট তাহলে নিতে হবে, এইটার আবার ইলেকশন লাগবে, কারণ ফুটবলাররা কিভাবে আসবে? সংবিধানে বলছে যে আমাদের যে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আছে, এআইএফএফ এর আন্ডারে আবার একটা ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন করতে হবে, সেখান থেকে সমস্ত প্লেয়ার, কয়েক হাজার প্লেয়ার কোথায় একটা সংখ্যা দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে হবে। ইভেন যারা সন্তোষ ট্রফি খেলেছে তাদেরকে ওই প্লেয়ার্স অ্যাসোসিয়েশনে মেম্বার হতে হবে। সেখান থেকে 16 জন প্লেয়ার নির্বাচিত হয়ে, মানে ওরা যাদের পাঠাবে সেই 16 জন প্লেয়ার এই কমিটিতে থাকবে, অর্থাৎ এজিএম এর যে সদস্য তাদের মধ্যে থাকবে। সো না, তাহলে সেটা করতে গেলে তখন আবার ইলেকশন, বিভিন্ন রকম লড়াই, সময় লাগবে। তাহলে কবে আইএসএল এর টেন্ডার পাস হবে? তাহলে কি আইএসএল হবে না? সেরকম নানাবিধ একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছে, যে কারো কাছে এর প্রকৃত উত্তর নেই, কোনটা ঠিক কোনটা বেঠিক। কেউ যদি পরবর্তী ক্ষেত্রে কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে চলে গেল বা কোথাও চলে গেল, আইনি পথে গেল, নানা সমস্যা আসতে পারে। কিন্তু আপাতত স্বস্তি যে আজকে সংবিধান পাস হয়েছে এবং এটা ফিফার ব্যান এড়ানো গিয়েছে। তো এটা একটা আমি বললাম যেরকম। তারপরে ধরুন আমাদের মিজোরামের যিনি ক্রীড়ামন্ত্রী, তিনি তো এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি তো আছে। নতুন যে সংবিধান আজ অ্যাডপ্ট হলো, পাস হলো, সেই সংবিধানে একটা পয়েন্ট রয়েছে, কোনো মন্ত্রী ফেডারেশনের কোনো কমিটিতে থাকতে পারবে না। তাহলে এটা কিন্তু যেমনি বলা হয়েছে যে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটিতে থাকলে স্টেটের পদটা অটোমেটিক্যালি ক্যান্সেল। এটাকে অটোমেটিক বলা নেই যে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে তা না, কিন্তু বলা যায় থাকতে পারবে না। আজকে যদি মিজোরামের কোনো বিরোধী পক্ষ এই নিয়ে কোথাও আইনি সাহায্য চায় বা আইনি পদক্ষেপ নিতে যায় যে মিজোরামের ক্রীড়ামন্ত্রী কি করে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটিতে আছে, বা এআইএফএফ এর কোনো সদস্য যদি কোর্টে চলে যায়, তাহলে এটা নিয়ে আবার
প্রশ্ন দেখা দেবে, কারণ কোথাও তো সংবিধানে লেখা নেই যে এখন এটা করা হলো, মানে পাশ হলো আজকে, কিন্তু ইমপ্লিমেন্টটা কবে থেকে। অনেকে আশা প্রকাশ করছেন যে এইটা হয়তো ইমপ্লিমেন্টটা হবে হয়তো পরের বছর নির্বাচন থেকে, কিন্তু নির্দিষ্ট করে এখনো সে অর্থে কিছু উল্লেখ করা নেই। আর এটা নিয়ে নানা ইস্যু, এরকম প্রচুর পয়েন্টস আছে 4-5-6 যে এরকম কে থাকবে। যেমন 3 বছর হয়ে গেলে একটা টার্ম কুলিংয়ে যেতে হবে, এটা স্টেটের ক্ষেত্রেও প্রযোজ্য। এআইএফএফ এর যে রুলসটা হলো এটা তো স্টেটের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে প্রতিটা স্টেটে এরকম অনেকে আছে যে 3 বছর টার্মে থেকেছে, কুলিংয়ে যায়নি, তাহলে ইমিডিয়েট তাকে কুলিংয়ে যেতে হবে। সো পুরোটা কিন্তু এখন অ্যাডাপ্ট হলো, যদি কালকে বা আজকে থেকে ইমপ্লিমেন্ট হয়ে যায় এই অ্যাডাপ্ট হওয়ার পর থেকে, তাহলে নানাবিধ সমস্যা বিভিন্ন স্টেটে এবং ফেডারেশনের অন্দরে শুরু হয়ে যাবে। এবার সেটার জন্যে সোমবার ওই তাকিয়ে থাকতে হবে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রায়ের রিপোর্টের উপর, তার মতের উপর। তিনি যা মত দেবেন সেভাবেই সুপ্রিম কোর্ট চলবে জানিয়েছে ব্যাপারটা। তো তার মতের উপর তিনি যেরকম মত দেবেন সেই মত অনুযায়ী কিন্তু ঠিক হবে। তিনি বলতেই পারেন যে আপাতত এটা পাশ হলো, একটা সংবিধান এতদিন পর রচিত হলো, তার প্রয়োগটা হয়তো পরের নির্বাচন থেকে হবে, অথবা আরো কিছুদিন পর থেকে হবে, এটাও বলতে পারেন। আবার তো তিনি এটাও বলতে পারেন যে না এখনই এটা প্রয়োগ হবে, সেটা তো আইনি ব্যাখ্যা, কেউ জানেন না কি হবে। কিন্তু যেটা হলো যে আজকে পাশ হলো বটে একটা, কিন্তু ওই দুটো পয়েন্ট তো এমনি তাকিয়ে থাকতে হবে কালকের জন্য শর্ত সাপেক্ষে যে কি হয়। তো এটা রিভিউ যেতে পারে, এটাকে চ্যালেঞ্জ নাও করা যেতে পারে, কালকে যেটা বেরোবে রিভিউ তো পাঠানো যেতে পারে, অথবা মেনে নেওয়া যেতে পারে, 3টে পথই খোলা। সো এগুলো কালকেই জানা যাবে। তো কালকের দিনটাও খুব ভাইটাল যে কি রিপোর্ট আসে, একটা ভার্ডিক্ট কি আসে। কিন্তু আজকে যেটা হলো তারপরেও কিন্তু মানে পাশ হলো সংবিধানটা, কিন্তু নানা রকম কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটি সদস্যের মনে বাজতে শুরু করেছে যে এইটার ব্যাখ্যা কি। কারো কাছে পুরো ব্যাখ্যাটা কিন্তু ক্লিয়ার না, এখন একটা হচপচ হয়ে রয়েছে যে মানে কি হবে, ঠিক আইনি ব্যাখ্যা কি, কারো কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার নেই। তবে একটা ভালো যে সংবিধান তো হলো, যেটা 2018 থেকে হচ্ছিল না, আর 17 থেকে হচ্ছিল না, 8 বছর ধরে একটা সংবিধান ভারতীয় ফুটবল ফেডারেশনের হলো। তবে এটার মধ্যে কিছু সংবিধানের পয়েন্টস আছে, যেমন যে মন্ত্রীরা যেটা এক্সিকিউটিভ কমিটিতে থাকতে পারবেন না, স্পোর্টস বিলে কিন্তু আবার সেটা নেই। আবার স্পোর্টস বিল এটাও নেই যে স্টেট হলে এআইএফএফ থাকতে পারবে না, এআইএফএফ থাকলে স্টেটে থাকতে পারবে না। সো আবার এখন একটা অ্যাডাপ্টেশন হলো, কিন্তু আবার যখন স্পোর্টস বিল আসবে নতুন করে আবার কিছু অ্যামেন্ডমেন্ট হবে। যেটা স্পোর্টস বিল আছে ওটাই আলটিমেটাম, ওটাই শেষ। সো স্পোর্টস বিলে যা আছে আর এখানে যা আছে কমন ফ্যাক্টরগুলোই যুক্ত হবে, যেটা কমন ফ্যাক্টর থাকবে না আমাদের স্পোর্টস বিল অনুযায়ী চলতে হবে। সো এখনো এটা নিয়ে কিন্তু এই ভাঙা গড়া সংবিধান নিয়ে কিন্তু চলতে থাকবে। স্বস্তির খবর যে ফিফার ব্যান এড়ানো গেল, কিন্তু মানে একটা অস্বস্তির যেটা খবর যে এই নিয়ে কিন্তু নানা রকম ব্যাপার এখনো ক্লিয়ার হলো না কি হবে। তবে আশা করা যায় হয়ে যাবে। এবার কালকের এই অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী নাগেশ্বর রায়ের রিপোর্টটা পাওয়ার পরে কিন্তু আমার মনে হচ্ছে আইএসএল এর জন্য যে অকশন, যে নোটিশ, টেন্ডারের নোটিশ, সেটাও কিন্তু ফেডারেশন ইমিডিয়েট দিয়ে দেবে। পুরো এই আইনি ব্যাখ্যাটার জন্যই এতদিন ধরে আটকে ছিল। নমস্কার।